ভালো কাজ আছে, একটি ভালো কাজ, সে কাজটা থেকে সততা, আর বাদ বাকি যা আছে ওটি হচ্ছে আপদ, বাদ বাকি সব যা আছে তা হচ্ছে বিপদ। শহীদ রাষ্ট্রপতি সততা যদি গ্রহণ করতে পারেন রাষ্ট্র পরিচালনায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলার কোনো লোকেই বলতে পারবে না যে এই বাংলাদেশের উন্নয়ন হবে। শহীদ রাষ্ট্রপতি পররাষ্ট্র নীতি গ্রহণ করেন, ডোমেস্টিক নীতি গ্রহণ করেন, তারপরে দেখবেন ধীরে ধীরে অগ্রসর হয়ে যেতে পারবে। এবং এই তারেক রহমানকে আমরা তাকে রাজনীতিবিদ হিসাবে দেখতে চাই না, আমরা তাকে পলিটিশিয়ান হিসাবে দেখতে চাই না, আমরা তাকে দেখতে চাই স্টেটসম্যান হিসাবে। A politician thinks of the next election, a statesman thinks of the next generation. Politician তারেক রহমান চিন্তা করবেন এই ইলেকশনে তার ক্ষমতা স্তর, কিন্তু তার চিন্তা করতে হবে নেক্সট জেনারেশনটা কোন দিকে যাবে, ওটাই চিন্তা করতে হবে। তার ওই চিন্তার মাধ্যমে তার অগ্রসর হতে হবে দেশের পরিবর্তন নিয়ে। বিশাল মানুষ, সীমিত সম্পদ, এই সম্পদের সৎ ব্যবহার করতে হবে, রিফর্মস করতে হবে। আমার কথা প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশনের উপরে, আমার প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশন হচ্ছে ল্যান্ড, ওই ল্যান্ড নিয়ে আমার প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশন ভিত্তি করে আমার রাজনীতি করতে হবে। আর একটা গল্প বলি, সত্যি ঘটনা। 1937 সাল কংগ্রেস মুসলিম লীগ নির্বাচন করলেন, প্রথম ভারত মহাদেশের নির্বাচন ব্রিটিশদের অধীনে। সবাই কি মনে করলেন যে কংগ্রেস ক্ষমতা আসবে, মুসলিম লীগ বলে মুসলিম লীগ ক্ষমতা আসবে, কিন্তু ক্ষমতা এসে করলো শেরে বাংলা আবুল কাসেম ফজলুল্লাহ। কারণ ওই যে কথা সিদ্দিকুর রহমান সাহেব বললেন, ওই সময়ের প্রেক্ষাপটে তারেক রহমান সাহেব সৃষ্টি করা। অফকোর্স প্রতিটি রাজনীতিবিদ হচ্ছে সময়ের সৃষ্টি, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, অর্থনীতিবিদ সবই হচ্ছে সময়ের সৃষ্টি। এই সময় সৃষ্টির জন্য তো আমরা দেখবো আমাদের এক কবি বলেছিলেন, ভাত দিয়ে হারাম জাদা না হরমান চিত্ত চিবিয়ে খাবো, অর্থাৎ দুর্ভিক্ষের জন্য তিনি কবিতাতে লিখে বেরিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে তারেক রহমান সাহেবের সময়ের সৃষ্টি কিভাবে আমি বলি, মামদানিকে আপনারা প্রশংসা করতেছেন, তারেক রহমানকে কিন্তু প্রশংসা করতেন না। মামদানিকে আমিও প্রশংসা করি, কি জন্য? কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী সিটি, সেইখানে পুঁজিপতিদের সামনে দাঁড়িয়ে বলেছেন, তারস্বরে ঘোষণা করেছেন, আই এম এ সোশ্যাল ডেমোক্র্যাট। কোন পার্টিতে? ওই ডেমোক্র্যাটদের মধ্যে তারা কিন্তু সোশ্যালিস্ট কথা বলতে পছন্দ করে না। কি করে? রিপাবলিকান তো করেই না। আর রিপাবলিকান ডেমোক্র্যাটের সমস্ত টাকা শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, সেখানে দাঁড়িয়ে তিনি এক ঝাঁক 1 লক্ষ কর্মী ঠিক করেছেন, আমাদের পলিসিগুলি ঘরে ঘরে পৌঁছে দাও। তারেক রহমান কিন্তু এমন কর্মী সৃষ্টি করেছিল, ওই 24শে অভ্যুত্থানের আগেই কিন্তু সৃষ্টি করেছিল, আপনারা কেউ লক্ষ্য করে প্রচার করেননি। ওই যে একটি আন্দোলন করেছিল প্রতি ডিভিশনে, সেই সময় কিন্তু তারেক রহমান সাহেব লন্ডন থেকে তিনি আলোচনা করেছেন ওই গ্রামে ইউনিয়ন কাউন্সিলের যে কমিটি আছে সেই কমিটি নেতাদের সাথে আলাপ আলোচনা করেছেন, তোমরা কি বলো কি করতে হবে। তারপরে নিজে শুনেছেন, নিজের বক্তব্য দিয়েছেন, তারপরে বক্তব্য গ্রহণ করেছেন। ওই সময় যদি দেখে একটি নির্বাচনে বিএনপি যদি যেত 14 সালে, 18 সালে, 24 সালে, তাহলে কি 24 হতো? তাহলে তো 24 হয় না। বিএনপি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেলে 24 হয় না। এটা কার জন্য হয়নি? 24 হয়েছে, গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আমি আমার নিজে কানে শুনেছি যেটি ইউটিউবের মাধ্যমে, চট্টগ্রামের শহরে একটি আলোচনা সভায় তারেক রহমান সাহেবকে প্রশ্ন করেছে লিডার, শুনতেছি 120টি আসনের মাধ্যমে মীমাংসা হয়ে যাচ্ছে, আমরা নাকি ইলেকশনে যাব না। তারেক রহমান সাহেব, আমার নিজের কানে শোনা, তারেক রহমান বললেন তোমরা কি বলো? সমস্ত ওই চট্টগ্রাম লিডাররা বলল
আমরা 120টি কি আওয়ামী লীগের অধীনে কোনো ইলেকশনে যাব না, আমিও যাব না। তাহলে এই যে কর্মীদের মধ্যে তারেক রহমানের সাথে ডাইরেক্ট লাইনটা, এটাই তো হচ্ছে রাজনীতি। আমি কর্মীদের সিদ্ধান্ত গ্রহণ করবো না, তাদের অবস্থা জানবো না, আমি এককভাবে সিদ্ধান্ত নেবো, সেই সিদ্ধান্ত তো কর্মী গ্রহণ করবে না, গ্রহণ করবে। যখন তারা মনে করবে এই সিদ্ধান্তের সাথে আমিও তো আছি, তখনই কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে। ফলশ্রুতিতে দেখেন 24শে অভ্যুত্থানের সময় তারেক রহমান সাহেব লন্ডন থেকে ইউরোপ আগত কোটি কোটি মানুষকে ঢাকা শহরে এসে পড়ে। ওই সময় জামাতের ভূমিকা ছিল, জামাত কৌশলে অবলম্বন করে, সত্যি তো না। কিন্তু আপনারা যারা বিএনপি কর্মী, আপনারা কি রাজপথে ছিলেন না? সবাই তো আপনারা ছিলেন, যার জন্য তো অভ্যুত্থানটা সৃষ্টি হয়েছে। কিন্তু পরে একটি পলিসির সাথে আমি একমত না, এটা বলে যে আমারটা সেটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ ডিসিশন মতো যদি ওই সময় একটা জাতীয় সরকারের প্রস্তাবটা গ্রহণ করে দিতেন। তা আমার প্রস্তাব, আমি পছন্দ করছি। তার মতো কি আজকে পুরোপুরি তার হাতে সিদ্ধান্ত করায় এবং আপনাদের মধ্যে যারা একটু অন্য পথে যান তাদেরও চাপাতে পারছেন ধমক দিয়া, কারণ তার হাতে তো পাওয়ার ছাড়া কিন্তু সিদ্ধান্ত অনেক সময় পরিবর্তন করা যায় না। আমি বলে দিচ্ছি, স্টেটের কোর্সিভ পাওয়ার আছে। স্টেট যদি কোর্সিভ পাওয়ার ইউজ না করে সীমিত ভাবে, তাহলে কিন্তু স্টেট থেকে না ইউনিসেফ তো মাঝখানে কোর্সিভ পাওয়ার ইউজই করে যায়, এলোমেলো হয়ে গেছে। কিন্তু ওইটা যেন আবার স্বৈরাচারী সরকারের মতো হাতিয়ার হয়ে না, গণতান্ত্রিক পর্যায়ে যতটুকু পারে সেই দিকে আমার মনে হয় পরিস্থিতি নিলে আমি একটু ভালো। তো যাই হোক, এইটাই কিন্তু আপনাদের এখান থেকে এই যে আজকে থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করে এই ধরনের পলিসির কথাগুলো আপনাদের বলতে হবে এবং সাধারণ মানুষের সাথে মিশিয়ে কিন্তু আপনাদের আলোচনা করতে হবে এবং ওই আলোচনার রেজাল্টটা আপনার কেন্দ্রে পৌঁছাতে হবে। আলোচনা নির্ধারিত করবে না। আমি আবার মাহাদি আমির সাহেবকে এবং শিবপুকুর আমার সাথে অনেক ধন্যবাদ এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আপনাদের